আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম। লেখক মোহাম্মদ নিশাত ভাই ইউটিউব চ্যানেল কালো রাত 24-এ সবাইকে স্বাগতম। আজকে জান্নাতপুরীর অসাধারণ একটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি গল্পটি সবার কাছে অনেক ভালো লাগবে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। আমি শুরু করছি জান্নাতপুরীর গল্প। আমি নিশাত, আমার সাথে একটা পরী থাকে, কিন্তু অবাক করা বিষয় হলো আমি পরীটাকে কখনো দেখিনি, না বলেছি ওর সাথে কথা। আমি কোনো জিন বা পরী ধরা মানুষের কাছে গেলে সে মানুষের জিন বা পরী এমনিতেই ছেড়ে পালাই। আপনারা হয়তো বলতে পারেন আমার সাথে পরী থাকে, আমি ওর সাথে কথা না বললে, ওকে না দেখলে ওর বিষয়ে এত কথা বলছি কিভাবে? কথাগুলো আমার মায়ের কাছ থেকে শোনা। আমার মা বলেন সে পরীটা যখন আমার শরীরে ভর করত তখন আমি অন্যরকম হয়ে যাই। সে পরী আমার শরীরে ভর করলে আমি নাকি শূন্যে উঠতে থাকি। আমার মা এটাও বলে সে পরী আমাকে অনেকবার তার রাজ্যে নিয়ে গিয়েছিল, আবার বাড়িতে রেখেও গিয়েছিল। আমার সাথে এরকম ঘটনাটা ঘটবে আর মা কোনো হুজুর বা কবিরাজের কাছে যাবে না, তা তো হতে পারে না। আমার মা অনেক হুজুর বা কবিরাজের কাছে গেলেও কোনো লাভ হয় না, কারণ সব হুজুর বা কবিরাজ বলে আমার সাথে যে আছে সে একটা পরী, তবে ভালো পরী। সেই পরী আমার কোনো ক্ষতি করবে না, আর কেউ কখনো আমার কাছ থেকে সেই পরীকে ছাড়াতে পারবে না। কবিরাজদের এমন কথায় মা যখন দেখলেন আসলেই সেই পরী আমার কোনো ক্ষতি করে না, তখন মাও আর কোনো হুজুর বা কবিরাজের কাছে যান না। আমার সাথে পরী থাকে অথচ আমি ওকে দেখিনি, এই বিষয়টা ভাবলে কেমন জানি লাগে। সত্যি বলতে আমার ইচ্ছা হয় পরীটাকে দেখতে, কথা বলতে। আমি সবসময় আশায় থাকি কবে আর কখন সেই পরীটাকে দেখতে পারবো। এইভাবে চলে যায় কিছুদিন পর এক রাতে মা বাইরে চুলায় রান্না করছে, আমি পাশে বসে আছি। এমন সময় লাইট হাতে দুজন লোক আসলেন আমাদের বাড়িতে। সেই লোক দুটো এসে আমাকে সালাম দেওয়ার সময় আমি সালামের উত্তর দিয়ে দাঁড়িয়ে গেলাম। এদিকে তখনই মা ওদেরকে উদ্দেশ্য করে বললেন, আপনারা কারা? আমাদের কাছে আসছেন আপনারা? মায়ের কথার জবাবে সেই লোক দুটো বললেন, হ্যাঁ, আমরা আপনাদের কাছে আসছি। এটা নিশাদের বাড়ি না? ওদের কথায় মা আমার মুখের দিকে তাকিয়ে ওদের বলল, হ্যাঁ, এটা নিশাদের বাড়ি, আর এই যে সামনে দাঁড়িয়েও আমার ছেলে নিশাদ। মায়ের কথায় ওরা বলল, একটা বিপদে পড়ে আমরা আপনাদের কাছে আসছি, আপনার ছেলে নিশাদের সাহায্য প্রয়োজন আমাদের। ওদের কথায় মা কিছু বুঝতে না পেরে ওদের বললেন, কি হয়েছে একটু খুলে বলেন তো, আপনারা কি কারণে আসছেন এটা বলুন। তখন ওরা বললেন, আমরা শুনেছি আপনার ছেলের সাথে পরী থাকে। আপনার ছেলে কোনো জিনে ধরা রোগীর কাছে গেলে সেই জিনে ধরা রোগী এমনিতেই ভালো হয়ে যায়। আমাদের বাড়ির মেয়েটাকে জিনে ধরেছে, অনেক তান্ত্রিক কবিরাজ দেখিয়েছি, ভালো হচ্ছে না, তাই কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে আসলাম। আপনি দয়া করে চলুন বাবা। ওদের কথাই মা বললেন, আপনাদের তো চিনি না, আর এই রাতের বেলা আমার ছেলেকে যেতে দেওয়া তো ঠিক হবে না, তাই না? দিনে হলে একটা কথা ছিল। আমার মায়ের কথায় ওরা বলল, দেখুন, আমরা অনেক সমস্যায় পড়ে আসছি। আমাদের যে মেয়েটাকে জিন ধরেছে, জিন ভর করেছে, সেই মেয়েটা গর্ভবতী, ওর পেটে বাচ্চা, ওর শরীরে জিনটা ভর করে অনেক লাভঝাপ করে। এরকম চললে আমাদের মেয়েটার পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। ওনার এমন কথা আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, মা, আমার মনে হয় যাওয়া উচিত। তুমি চিন্তা করো না, আমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ফিরে আসবো, তুমি রান্না করো। এই বলে মায়ের কাছে বিদায় নিয়ে চলে গেলাম সেই লোক দুজনের সাথে ওদের বাড়িতে। আমাদের পাশের গ্রামে ছিল ওদের বাড়ি। ওদের বাড়িতে যাবার পর আমি বললাম, মেয়েটাকে ধরে বাইরে নিয়ে আসুন। তখন একজন বললেন, ভাই, মেয়েটার শরীরে জিনটা এখনও ভর করা, মেয়েটাকে বাইরে নিয়ে আসলে কোনো সমস্যা হবে না তো? তখন আমি বললাম, না, কোনো সমস্যা হবে না, আপনারা ধরাধরি করে ওনাকে নিয়ে আসুন। আমার কথা মতো দুজন মহিলা মেয়েটাকে ধরে আমার সামনে নিয়ে আসতে না আসতেই সে মেয়েটা আমার দিকে তাকিয়ে বললেন, আমাকে মাফ করে দিন, আমাকে কিছু করবেন না, আমি এখনই মেয়েটাকে ছেড়ে চলে যাচ্ছি, আর জীবনেই মেয়ের কাছে আসবো না, এর বাড়ির সীমানে আসবো না, দয়া করে ছেড়ে দিন আমাকে। কথাটা বলে জিনটা মেয়েটার শরীর থেকে বেরিয়ে চলে গেল। জিনটা চলে যাবার পর মেয়েটা জ্ঞান হারিয়ে পড়ে গেলেন। তখন আমি বললাম, মেয়েটাকে নিয়ে বিছানায় শুয়ে দিন, আর চিন্তা করবেন না, ওর জ্ঞান এমনিতে ফিরে আসবে। এখন থেকে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হবে না। মেয়েটাকে নিয়মিত নামাজ পড়তে বলেন। কথাটা বলে আমি বাড়িতে আসব। এমন সময় ওরা আমাকে টাকা দিতে চাইলে আমি টাকা না নিয়ে বললাম, আমারও আমার মায়ের জন্য দোয়া করবেন, আমি টাকা নিব না। তখন পাশ থেকে দুটো ছেলে বলল, শুনেছি আপনার সাথে পরী থাকে, ডাকুন আপনার সেই পরীকে, আমরা একটু দেখি। ওদের কথা আমি বললাম, ও সব জায়গায় আসে না। এটা বলে সবার কাছে বিদায় নিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম।
রাতের অন্ধকার, আকাশে চাঁদের আলো ঝলমল করছে। আমি বাড়ির দিকে আসছি আর ভাবছি মেয়েটার শরীরের জিনটা কি এমন দেখে ভয় পেয়ে গেল যে অনুরোধ করতে থাকে। আমার মনে হয় আমার সাথে যে পরীটা থাকে ও অনেক শক্তিশালী, ওকে দেখে ভয় মনে হয় অন্য জিন পরীরা ছেড়ে পালায়। কিন্তু আফসোস, আমার সাথে থাকা পরীটাকে এখনো দেখলাম না, না বললাম তার সাথে কথা। এসব ভাবছি আর হাঁটছি, এমন সময় একটা ফাঁকা জায়গাতে আসতে পেছনে কিছু একটার আওয়াজ পেলাম। পেছনে আওয়াজ পেয়ে ঘুরে তাকাতেই দেখলাম সেই ছেলে দুটো আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ওদের দেখে বললাম, ভাই আপনারা আমার পেছন পেছন কেমনে আসছেন এবং কেন আসছেন? আমার কথায় ছেলে দুটো বললেন, আমাদের শখ পরী দেখব, আপনার সাথে যে পরী আছে তাকে ডাকুন, আমরা পরী না দেখলে আপনাকে যেতে দিব না। ছেলে দুটোর এরকম কথায় আমি চুপ করে দাঁড়িয়ে আছি। এমন সময় দেখলাম হঠাৎ করে ছেলে দুটোকে কে জানি থাপ্পড় মারছে অদৃশ্যভাবে। ছেলে দুটো থাপ্পড় খেয়ে সেখান থেকে একদূরে পালিয়ে গেল। এদিকে তখন আমি সাহস করে বললাম, কি তুমি কে যে সবসময় আমার আশেপাশে থাকো? আমি তোমাকে দেখতে ও কথা বলতে চাই, আমার সামনে আসো। কথাটা বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর আমার সামনে থেকে নূপুরের আওয়াজে কেউ একজন আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। এভাবে এগিয়ে আসতে আসতে আমার সামনে যখন আসলেন তখন আমি দেখলাম পায়ে নূপুর পরনের শাড়ি ও মুখে ঘোমটা দেয়া একটা মেয়েটা এসে আমার সামনে দাঁড়িয়ে গেলেন। এমন সময় আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম, কে আপনি? আমি আপনার মুখ কেন দেখতে পাচ্ছি না? আপনি ঘোমটাটা সরান। আমার কথায় মেয়েটা তার মুখ থেকে ঘোমটাটা সরাতে আমি হা হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ মেয়েটা ছিল অসম্ভব সুন্দরী। এত সুন্দর মানুষ হয় কিভাবে? আমি এভাবে তাকিয়ে আছি দেখি মেয়েটা বলল, কি আমাকে দেখে চোখ সরাতে পারছো না বুঝি? আমাকে দেখতে চাইলে, কথা বলতে চাইলে এখন তো তোমার সামনে আসছি, এখন চুপ করে আছো যে? মেয়েটার কথায় আমি এতক্ষণে বুঝতে পারলাম যে ও কোনো মানুষ না, মেয়েটা আমার সাথে থাকা পরী। আমি বিষয়টা বুঝতে পেরে ওকে বললাম, তুমি কি সেই পরী যে কিনা আমার সাথে থাকো? আমার কথা জবাবে ও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ আমি সেই পরী। পরীর কথায় ওকে বললাম, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার সামনে আসছো। আমি তো কখনো তোমাকে দেখিনি, না বলেছি তোমার সাথে কথা। আমার কথায় পরীটা হাত দিয়ে ইশারা করে বলল, চলো বাড়ির দিকে যেতে যেতে কথা বলি। পরীর কথায় আমার বাড়ির দিকে হাঁটতে লাগলাম। এমন সময় আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমার নাম কি? তখনও বলল, আমার নাম জান্নাত। ও জান্নাত, নামটা সুন্দর। আচ্ছা তুমি আমার কাছে আসো কেনই বা আমার শরীরে ভর করো? আমার কথায় জান্নাত পরী বললেন, সব কথার উত্তর হয় না, সময় হলে জানতে পারবে। আচ্ছা তুমি যেখান থেকে আসলা সেখানে তোমাকে টাকা দিতে চাইলে তুমি নিলা না কেন? এখন থেকে তুমি কোথাও গেলে সেখানকার লোক তোমাকে খুশি হয়ে টাকা দিলে নিবা। জান্নাত পরীর কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। তখন জান্নাত বললেন, তোমার বাড়ি এসে গেছে, যাও বাড়িতে যাও আর খাবার খেয়ে নাও। কথাটা বলেই জান্নাত পরী বাতাসে মিলিয়ে গেলেন। ও বাতাসে মিশে যাবার পর আমি বাড়িতে গেলাম। বাড়িতে গিয়ে দেখি মা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে মা বলল, বাবা নিশাত, তুই আসছিস, তোর জন্য চিন্তা হচ্ছিল, ওখানে গিয়ে কি কাজ হলো? তখন আমি মায়ের পাশে বসে খাবার খেতে খেতে মাকে সব ঘটনা খুলে বললাম। মাকে আরও বললাম, মা জানো আজকে আমি পরীটাকে দেখেছি, ওর সাথে কথা বলেছি, ওর নাম জান্নাত। জান্নাত পরী অনেক সুন্দর দেখতে। আমার কথায় মা অবাক হয়ে বললেন, কি বলিস, সত্যি তুই দেখেছিস, কথা বলেছিস? তুই ওকে বললি না কেন তোর কাছে কেন আসে, তোর শরীরে কেন ভর করে? মায়ের কথায় আমি বললাম, হ্যাঁ বলেছি তো, কিন্তু ও তো আমাকে কিছু বললো না, বলল সব কথার উত্তর হয় না। এই বলে আমি খাবার ঘরে খেয়ে চলে গেলাম। ঘরে যাওয়ার পর শুয়ে ভাবলাম জান্নাত পরীর কথা। এর ঠিক কিছুক্ষণ পর ঘুমিয়ে আসায় আমি ঘুমিয়ে গেলাম। আমি ঘুমানোর পর মধ্যরাতের দিকে আমার ঘুম ভেঙে যায় পানির কলকল আওয়াজে। এরকম একটা আওয়াজ পেয়ে চোখ খুলে দেখি আমার পাশে জান্নাত বসে, আর আমার পাশে একটা সুন্দর একটা নদী। নদীর পানিগুলোর ঢেউয়ের আওয়াজ আসছিল এতক্ষণ। আমি সুন্দর নদী ও জান্নাতকে পাশে দেখে বললাম, জান্নাত এটা কোন জায়গা, আমাকে কোথায় নিয়ে আসছো? আমার এমন কথায় জান্নাত বলল, তোমার কি মনে নেই আমি এখানে বসে কত গল্প করতাম? জান্নাতের এমন কথায় আমি বললাম, না আমার তো মনে নেই, আমি কি আগে কখনো আসছিলাম এখানে? আমার কথায় জান্নাত বললেন, দুঃখিত, আমারই ভুল, তুমি হয়তো আসোনি এখানে। হতে পারে। আচ্ছা জান্নাত জায়গাটা এত সুন্দর কেন? এটা কোন জায়গা? আমি তো ঘরে ছিলাম, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? আমার কথার জবাবে জান্নাত বললেন, এই নদীটার নাম সুখ নদী। আমার মন খারাপ থাকলে আমি এখানে বসে থাকি, আর এই জায়গাটা আমাদের জিন রাজ্যের মধ্যে একটা। তোমাকে ঘুমের মধ্যে জিন রাজ্যে নিয়ে আসছি, তুমি কি আমার প্রাসাদে যাবা?
ওর কথা আমি ভয় পেয়ে বললাম, না না, আমার ভয় করছে, আজকে এখানেই থাকি, অন্য কোনো দিন যাব। তখন জান্নাত ওর হাত ইশারা দিয়ে আমার সেখানে দুজন জিন আসলেন আর সাথে খাবার নেয়া। একজনের হাতে সুন্দর মিষ্টি, অন্যজনের হাতে ফল। ওরা ফলগুলো নিয়ে এসে ওখানে রেখে জান্নাতকে মাথা নিচু করে সালাম দিয়ে চলে গেলেন। ওরা চলে যাওয়ার জান্নাত বললেন, নাও এগুলো খাও, তোমার ভালো লাগবে। জান্নাতের কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, না ঠিক আছে। তখন জান্নাত বললেন, আরে নাও, খাও, তোমার ভালো লাগবে, এগুলো খাও, তারপর তোমাকে বাড়িতে রেখে আসবো। কথাটা বলে জান্নাত আমার দিকে খাবার নিয়ে হাত বাড়িয়ে দেয়। আমি খাবারগুলো খেয়ে নিলাম। খাবার শেষে জান্নাত বলল, নিশাত এদিকে আসো। জান্নাতের কথায় ওর কাছে যাওয়ায় ও বলল, আমার হাতটা ধরো। জান্নাতের কথা মতো ওর হাতটা ধরায় আমার কিছু মনে নেই। আমার যখন হুঁশ আসলো তখন দেখলাম আমি ঘরে আমার বিছানায় শুয়ে আছি। নিজেকে ঘরে দেখে দরজা খুলে বাইরে বের হলাম। তখন সকাল হয়ে গেছে। সকাল হওয়ায় মা বলল, কিরে আজ একটু বেলা করে ঘুম থেকে উঠলি? মায়ের কথায় আমি চুপ থেকে বললাম, কই এমনিতেই। কথাটা বলে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেয়ে মাকে বললাম, মা আমি গরু নিয়ে মাঠে গেলাম, একবারে দুপুরে আসবো। কথাটা বলে গরুটাকে নিয়ে মাঠে গেলাম। মাঠে গিয়ে গরুটাকে ঘাস খেতে ছেড়ে দিয়ে আমি একটা গাছের নিচে গিয়ে বসলাম। গাছের নিচে বসার একটু পর সেখানে চলে আসলেন জান্নাত পরী। জান্নাত আসার সময় ওকে দেখে বললাম, আরে জান্নাত তুমি তুমি এই সময় আমার কাছে? আমার কথার জবাবে জান্নাত বললেন, আমি তো সবসময় তোমার আশেপাশে থাকি, তুমি এতদিন বুঝতে পারোনি, এখন তোমাকে দেখা দিয়েছি বলে বাস্তবে তোমার সামনে আসি। জান্নাত পরীর কথা ওকে বললাম, আমাকে তো একটা কথার উত্তর দিলা না, তুমি কেন আমার কাছে আসো? আমাকে তোমার রাজ্যেও নিয়ে যাও, কেন মাঝে মধ্যে আমার শরীরে ভর করো? আমার কথা জবাবে জান্নাত বললেন, সময় হলে সব জানতে পারবা। আচ্ছা দেখো, ওই দিকে দেখো, একটা মহিলা আসছে তোমার দিকে, উনি একটা সমস্যায় পড়ে আসছে তোমার কাছে। ওনার কাছে একটা ছেলে আছে, সেই ছেলেটাকে কালো জাদু করেছে একজন, কালো জাদু করে একটা জিন চালান করেছে ছেলেটার উপর। এখন সেই ছেলেটা দিন দিন শুকিয়ে যাচ্ছে। সেই জিনটা দিনের পর দিন ছেলেকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। মহিলাটা তোমার কাছে এসে হয়তো সমস্যার কথা বলবে, তুমি শুনে এমন ভাব করবে যেন কিছুই জানো না। আমি যে তোমাকে ওনার ছেলের বিষয়ে এত কথা বললাম, তুমি ওনাকে বলো না যেন। আমি এখন অদৃশ্য হয়ে যাচ্ছি, তুমি ওনার কাছে সমস্যার কথা শুনে তোমার যদি মনে হয় ওদের বাড়িতে যাবা তাহলে যেও, আর যদি মনে হয় যাবে না তাহলে যাবে না। তুমি যেটা করবা আমি সেটাতেই রাজি। কথাটা বলে অদৃশ্য হয়ে গেল জান্নাত পরী। এদিকে কথা মতো সেই মহিলাটা আমার কাছে এসে বললেন, বাবা আপনার নাম কি নিশাত? ওনার কথার জবাবে আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। আপনি আমার কাছে কেন এসেছেন? তখন উনি কান্না করতে করতে বললেন, বাবা আমার ছেলেটার জন্য আপনার কাছে আসছি। আমার ছেলেটা কেমন জানি করে, দিনের পর দিন শুকিয়ে যাচ্ছে, এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেও মারা যাবে। আমার স্বামী নেই, আমার ছেলেটাই আমার সব। আমি আপনার মায়ের কাছে গিয়েছিলাম, আপনার মা বলল আপনার সাথে কথা বলতে আর আমার সাথে আমার বাড়িতে যেতে। ওনার কথা আমি বললাম, কি মা এই কথা বলেছে? মা বলেছে আপনার বাড়িতে যেতে। যদি মা বলে থাকে তাহলে তো ঠিক আছে, আমি যাবো আপনার বাড়িতে, তবে এখন না, আপনি আমাকে ঠিকানা দিয়ে চলে যান, আমি সন্ধ্যার দিকে আপনার বাড়িতে যাব। আমার কথায় মহিলাটা কান্না ভরা চোখে বললেন, ঠিক আছে বাবা, আমি অপেক্ষা করব। এই বলে মহিলাটা চলে গেলেন। মহিলাটা চলে যাবার পর জান্নাত আবার আমার সামনে আসলেন আর বললেন, তাহলে সন্ধ্যা ওনার বাড়িতে যাবা? ঠিক আছে যেও, এখন তো দুপুর হয়ে গেছে, তুমি কি কিছু খাবা? তোমার জন্য ফল নিয়ে আসি। জান্নাতের কথায় ওকে বললাম, না আমি এখন বাড়িতে যাব। এই বলে গরুটাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে গোসল করে দুপুরের খাবার খেলাম। খাওয়া শেষে মা বলল, নিশাত একজন মহিলা আসছিল, আমি তোর কাছে পাঠাই দিয়েছিলাম, তুই কি গিয়েছিল ওনার বাড়িতে? মায়ের কথার জবাবে আমি বললাম, না মা যাইনি, তবে আজকে সন্ধ্যায় যাব। দিনের বেলা জিনপুরীরা হাজির হতে চায় না সহজে। এই বলে আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে শুয়ে সময়টা পার করলাম। বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর বিকেলে গড়িয়ে সন্ধ্যা নামলো। সন্ধ্যা হওয়ায় সেই মহিলার দেওয়ার ঠিকানা অনুযায়ী আমি ওনার বাড়িতে গেলাম। ওনার বাড়িতে যাবার পর মহিলাটা আমাকে ওনার ছেলের ঘরে নিয়ে গেলেন। আমি সেখানে গিয়ে দেখলাম ছেলেটা বিছানায় শুয়ে আছে। ওর শরীর দেখে মনে হচ্ছে এ যেন একটা আস্ত কঙ্কাল। ওর শরীরটা অনেকটা শুকিয়ে গেছে। ছেলেটার এমন অবস্থা দেখে আমি মহিলাটাকে বললাম, আপনি একটু বাইরে যান তো, আমি ডাকলেই তবেই ঘরে আসবেন। আমার কথায় উনি বাইরে যাওয়ায় আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, জান্নাত এখন কি করব? আমার কথায় জান্নাত আমার কাছে ফিসফিস করে একটা আমল শিখিয়ে দিয়ে বললেন, এই দোয়াটা পড়ো আর ছেলেটার শরীরে ফু দাও, তাহলে ছেলেটার শরীরে জিনটা হাজির হবে।
কথাটা বলে জান্নাত আমার থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে রইলেন, কারণ জান্নাত আমার পাশে থাকলে জিনটা হাজির হবে না এই ভেবে। জান্নাত দূরে যাওয়ায় এদিকে আমি জান্নাতের কথা মতো দোয়া পড়ে ছেলেটার শরীরে ফু দিতে লাগলাম। এর ঠিক কিছুক্ষণ পর হঠাৎ করে অদৃশ্য হয়ে কেউ এসে আমার বুকে আঘাত করে ফেলে দিলেন। আঘাত পেয়ে আমি পড়ে গিয়ে একটা আওয়াজ শুনলাম। আমি ভুল করছি, বুঝতে পারিনি, আমাকে মাফ করুন, দয়া করে এবারের মতো মাফ করুন। এই কথাটা বলার পর আওয়াজটা থেমে গেল। এদিকে তখন জান্নাত আমার কাছে আমার হাত ধরে আমাকে তুলে বললেন, তুমি মহিলাটা কে বলো? আজকের পর থেকে আল্লাহর রহমতে ওনার ছেলেটা সুস্থ হবে। উনি যেন এই দোয়াটা পড়ে ওনার ছেলেকে পানি খাওয়ায়, আর এই তেলটা ওনার ছেলের মাথায় ও শরীরে লাগাতে বলবা। এটা বলে তুমি বাড়ির দিকে হাঁটতে থাকো। কথাটা বলে জান্নাত অদৃশ্য হয়ে গেলেন। এদিকে জান্নাতের কথা মতো আমি তাই করলাম। আমি মহিলাটাকে বললাম, আল্লাহর রহমতে আপনার ছেলেটা সুস্থ হয়ে যাবে। আজ থেকে এই তেলটা ওর শরীরে লাগাবেন, আর আমার বলা দোয়াটা পড়ে ফু দিয়ে সে পানি খাওয়াবেন। এই বলে আমি বাড়ির দিকে হাঁটতে লাগলাম। ততক্ষণে রাত হয়ে গেছে। আমি বাড়ির দিকে হাঁটার সময় হঠাৎ করে আমার সামনে ধপাস করে পড়লেন একটা ভয়ঙ্কর দেখতে জিন। জিনটা ধপাস করে পরে আমি দেখলাম জান্নাত সেখানে এসে দাঁড়ালেন, জান্নাতের সাথে আরও দুটো জিন। তখন জান্নাত সেই ভয়ঙ্কর জিনটাকে বললেন, তো সাহস হয় কীভাবে নিশাদকে আঘাত করার? নিশাদ আমাকে মাফ করো, ও হঠাৎ করে তোমাকে আঘাত করেছে। ও তোমাকে ডান পা দিয়ে বুকে আঘাত করেছে, দেখো আমি ওর কী অবস্থা করি। এটা বলে জান্নাত হাত দিয়ে ইশারা দেওয়ার সাথে সাথে জান্নাতের সাথে থাকা দুজন সেই ভয়ঙ্কর জিনটা পা টেনে ছিঁড়ে ফেললেন, যে পা দিয়ে আমাকে আঘাত করেছে। সে জিনটা পা ছিঁড়ে ফেলায় ও সেখানে মারা যায়। জিনটা মারা যাওয়ায় বাকি জিন দুজন চলে যায়। এদিকে তখন জান্নাত আমাকে বলে, চলো বাড়িতে চলো, ভয় পেও না। কথাটা বলে জান্নাত আমার সাথে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন, ওর কত বড় সাহস তোমাকে আঘাত করে। তোমাকে আঘাত করার শাস্তি ওকে দিলাম, তুমি বেশি ব্যথা পাওনি তো? জান্নাতের কথায় ওকে বললাম, না তেমন ব্যথা পাইনি, তুমি এসব নিয়ে চিন্তা করো না। এই বলে দুজনে গল্প করতে করতে আমরা যখন আমাদের বাড়ির কাছে আসি, তখনই রাস্তায় দেখা হয় আমার বাবার বন্ধু করিম চাচা ও তার মেয়ে সাবিনার সাথে। ওদের সাথে দেখা হওয়ায় করিম চাচা বললেন, কি হবু জামাই, কোথায় গিয়েছিলে? কেমন আছে তোমার মা, ভালো আছে তো? ওনার কথা আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা কোথায় গিয়েছিলেন? চলো বাড়িতে চলেন। তখন করিম চাচা বললেন, গিয়েছিলাম সাবিনার খালার বাসায়, ওখানে দাওয়াত ছিল। ওখান থেকে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। রাত হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। আজ আর তোমার বাড়িতে যাব না, কালকে সময় করে তোমাদের বাড়িতে আসবো। তোমার মায়ের সাথে কথা আছে, আজকে তাহলে আসি। ওনার কথা আমি মাথা নাড়িয়ে বললাম, ঠিক আছে। এদিকে তখন সাবিনা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিয়ে চলে গেলেন। ওরা চলে যাবার পর জান্নাত আবার আমার সামনে আসলেন। ওরা আশায় জান্নাত অদৃশ্য হয়ে গিয়েছিল। জান্নাত সামনে এসে বলল, কে ওরা? তোমাকে জামাই বললো আর মেয়েটা তোমাকে দেখে হাসলো। জান্নাতের কথা ওকে বললাম, ও আসলে উনি আমার বাবার বন্ধু। বাবার বন্ধু ঠিক করেন আমরা বড় হলে আমার ও সাবিনার বিয়ে হবে। আমরা যখন ছোট ছিলাম তখন বাবার ও বাবার বন্ধু একে অপরকে এই কথা দেন। আমার কথায় জান্নাত মন খারাপ করে, একটু রাগ করে বললেন, কথা দিলে কি বিয়ে করতে হবে নাকি? তুমি শুধু আমার, তুমি সবসময় জানতে চাইছো না আমি তোমার কাছে কেন আসি? তাহলে শোনো, আমি তোমাকে পছন্দ করি, তোমাকে ভালোবাসি। তোমায় বিয়ে শুধু আমার সাথে হবে তোমার। জান্নাতের কথা আমি অবাক হয়ে বললাম, জান্নাত কি বলছো তুমি? তুমি কি সত্যি বলছো? আমি মানুষ, তুমি পড়ি, কিভাবে কি হবে? আমার কথা জবাবে জান্নাত বললেন, কিভাবে কি হবে জানি না, শুধু এটা জানি তুমি অন্য কারোর হতে পারো না, তুমি শুধু আমার। জান্নাত বোঝার চেষ্টা করো, তুমি আমি আলাদা জাতি, আমাদের বিয়ে কিভাবে হবে? তখন জান্নাত বললেন, সময় হলে জানতে পারবা, তুমি এখন ঘরে যাও আর খাবার খেয়ে নাও। কথাটা বলে বাতাসে মিশে গেলেন জান্নাত। ও চলে যাওয়ায় আমি ঘরে গেলাম। ঘরে গিয়ে দেখলাম রোজকার মতো মা খাবার নিয়ে বসে আছে। আমাকে দেখে মা বললেন, নিশাদ আসছিস? যা বাবা, হাত মুখ ধুয়ে আয়, খাবার খেয়ে নিই। মায়ের কথা মতো আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসলাম। খাবার খাওয়ার সময় মাকে বললাম, মা একটা কথা, তুমি তো জানো আমার সাথে একটা পরী থাকে, জান্নাতর নাম। তো জান্নাত আজকে আমাকে একটা কথা বলেছে, যেটা শুনে আমি চিন্তিত হয়ে পড়লাম। আমার কথাই মা জিজ্ঞাসা করলেন, কি কথা? তখন আমি বললাম, জান্নাত আজকে বলেছে ও আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করবে। আমার কথা শুনে মাও অবাক হয়ে বললেন, কি বলিস? একটা পরী তোকে বিয়ে করবে মানে? না না, এটা হয় না। তাছাড়া তোর বিয়ে তো তোর বাবার বন্ধু সাবিনার সাথে ঠিক হয়ে আছে, কিছুদিনের মধ্যে হয়তো বিয়ে হবে তোর আর সাবিনার। মায়ের কথা আমি বললাম, এই কথাটা তো জান্নাত বুঝছে না। জান্নাত শুধু বলে আমি কারোর হব না, আমি শুধু ওর, আমাকেও বিয়ে করবে।
আমার এমন কথায় মা চিন্তিত হয়ে বললেন, আমার তো বিষয়টা ভালো লাগছে না। তো একটা কাজ করিস তো বাবা, কালকে তোর বাবার বন্ধু তোর করিম চাচাকে খবর দিস আমার সাথে যেন কথা বলে। মায়ের কথা আমি বললাম, ওনাকে খবর দিতে হবে না, উনি কালকে আসবে আমাদের বাড়িতে। একটু আগে ওনার সাথে দেখা হয়েছিল, উনি বলেছিল আমাকে কাল আসতে। আমার কথায় মা বললেন, ঠিক আছে, কালকে উনি আসুক, তারপর কথা বলা যাবে। মায়ের কথায় আমি রাজি হয়ে খাবারটা শেষ করে চলে গেলাম ঘরে যাবার পর দেখলাম জান্নাত বসে আছে আমার ঘরে। ওকে দেখে বললাম, আরে জান্নাত তুমি? তখন জান্নাত আমার দিকে তাকিয়ে বলল, কেন এমন করছো? আমাকে কি তোমার ভালো লাগে না? নিশাত, দয়া করে অন্য কাউকে বিয়ে করো না, আমি তোমাকে হারাতে চাই না। আমি একবার কষ্ট পাইছি, বারবার কষ্ট পেতে চাই না। জান্নাতের এমন কথা ওকে বললাম, জান্নাত তুমি তো জানো আমি মায়ের কথার বিরুদ্ধে যেতে পারি না। আমার মা তোমাকে মেনে না নিলে আমি কি করব বলো? হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, তোমার মাঝে একটা মায়া আছে যে আমাকে কাছে টানে, কিন্তু আমি মায়ের কথার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করতে তো পারবো না। তুমি আমার কাছে আসো, থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু অন্য কারোর সাথে বিয়ে হওয়া থেকে আটকাবে না। আমার কথায় জান্নাত বললেন, আটকাবো না মানে? আমি তোমাকে দুনিয়ার কারোর সাথে বিয়ে হতে দেব না, আমার যা করার তা করব। কথাটা বলে জান্নাত চলে গেলেন। ও চলে যাবার পর আমি চিন্তায় ঘুমিয়ে পড়লাম। পরের দিন কথা মতো সাবিনার বাবা আসলেন আমাদের বাড়িতে। উনি আসার পর মা জিজ্ঞাসা করলেন, ভাই সাহেব কেমন আছেন? সাবিনা কেমন আছে? মায়ের কথা জবাবে উনি বললেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু সাবিনা ভালো নেই, ওর অনেক জ্বর আসছে। কালকে রাতে সাবিনা অনেক ভয় পাইছে, ওকে নাকি একটা ভয়ঙ্কর অবয়ব অনেকটা ভয় দেখিয়েছে। সাবিনা ভয় পাবার কারণ এখন জ্বরে ভুগছে। ওনার কথায় মা আমার দিকে তাকালেন, আমি মায়ের দিকে তাকালাম। তাহলে মা আর আমার মনে কি একই প্রশ্ন ঘুরছে? সাবিনাকে তাহলে জান্নাত ভয় দেখিয়েছে? হ্যাঁ, এটাই হবে। সাবিনাকে জান্নাত ভয় দেখিয়েছে এটা করিম চাচাকে বুঝতে না দিয়ে মা বললেন, ভাই সাহেব সাবিনার খেয়াল রাখবেন। আর একটা কথা, যে কথাটা বলার জন্য হয়তো আপনি আসছেন, নিশাদ ও সাবিনার বিয়ে ঠিক করেছেন ছোটবেলায়, এখন তো ওরা যথেষ্ট বড় হয়েছে, আপনি ওদের বিয়ের বিষয়ে কি ভাবলেন? মায়ের কথায় সাবিনার বাবা বলেন, ভাবি নিশাদের বাবা ও আমি ভালো বন্ধু ছিলাম, আমরা যেহেতু একে অপরকে কথা দিয়েছি নিশাদ ও সাবিনা বড় হলে ওদের বিয়ে দিব, তাহলে দিব। আমি আমার কথা রাখবো, আমি ওদের বিয়ে দিতে চাই, আপনি কি বলেন? আমি আর কি বলবো, আমিও রাজি। আমি চাই কালকে ওদের ঘরোয়াভাবে বিয়ে হোক, কাল বিয়েটা হলে পরে না হয় কোনো একদিন অনুষ্ঠান করা যাবে। মায়ের কথায় সাবিনার বাবা বললেন, কালকেই? কেন, কিছুদিন পর করলে হয় না? তখন মা বললেন, না, বিয়ের কাজ যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো, আমি কালকেই ওদের বিয়ে দিতে চাই। মায়ের এমন কথায় সাবিনার বাবা বললেন, ঠিক আছে তাই হবে, কালকে ওদের ঘরোয়াভাবে বিয়ে হবে। এই বলে সাবিনার বাবা আমাদের সাথে বসে খাবার খেলেন। উনি খাবার খেয়ে কিছুক্ষণ পর চলে গেলেন। উনি চলে যাবার বেশ কিছুক্ষণ পর জান্নাত আসলেন আমার কাছে। জান্নাত এসে বলল, তুমি কি আমার কথা শুনবা না? কেন করছো এমনটা? জান্নাতের কথা ওকে বললাম, আমি কি করছি? তুমি কেন করছো এমনটা? তুমি কেন গতকাল রাতে সাবিনাকে ভয় দেখিয়েছো? তুমি ভয় দেখানোর কারণে ওর জ্বর এসেছে, আমার এমন কথা জান্নাত বলল। এখন তো ভয় দেখিয়েছি, তোমাকে বিয়ে করার সাহস করলে এর থেকে বড় কিছু করব। তুমি কেন বিয়েতে রাজি হলা? নিশাত, এমনটা করো না, আমার দিকটা একটু ভাবো, অনেক আগে থেকে পছন্দ করি তোমাকে, তুমি এমনটা করো না, বিয়ে করো না। জান্নাতের কথায় আমার খারাপ লাগলেও ওর প্রতি মায়া হলে আমি মাথা নিচু করে বললাম, আমাকে মাফ করো জান্নাত, দুঃখিত, আমি মায়ের কথা ফেলতে পারবো না, কাল আমারও সাবিনার বিয়ে, তুমি আমার কাছ থেকে চলে যাও, এটাই ভালো হবে। আমার কথায় জান্নাত মন খারাপ করে চলে গেলেন। ও চলে যাবার সময় শুধু একটা কথা বলে গেলেন, আমার জীবন থাকতে তোমাকে অন্য কারো হতে দেব না। জান্নাত চলে যাবার পর আমি মন খারাপ করে বসে রইলাম। আসলে জান্নাতের প্রতি আমার ভালোবাসা, আমার মায়া কাজ করে, কিন্তু মায়ের জন্য আমাকে সাবিনাকে বিয়ে করতে হবে। মা জান্নাতকে আমার বউ হিসেবে মেনে নিতে পারবে না, কারণ জান্নাত একটা পরী, ও যতই ভালো হোক পরী তো। জান্নাত চলে যাওয়ার সময় আমি সব সময় মন খারাপ করে থাকতাম। এভাবে দিনটা চলে গেল। দিন পেরিয়ে রাত আসলো। আমি ভাবলাম রাতে জান্নাত আমার কাছে নিশ্চয়ই আসবে, কিন্তু না, জান্নাত আমার কাছে আসলেন না। আমি অনেক রাত জেগে থাকলেও জান্নাত আমার কাছে আসে না। পরদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জান্নাতের অপেক্ষায় ছিলাম, তবুও আসে না। এদিকে আজ আমার বিয়ে, আমার বিয়েটা একদম ঘরোয়াভাবে হবে, তাই মা কাউকে ডাকিনি বা বলেনি। মা নিজে আমাকে নিয়ে চলে গেলেন সাবিনাদের বাড়িতে। ওখানে যাবার পর বুঝতে পারলাম ওরা ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করছে।
তবুও দু একজন লোক আসছে। আমি ও মা সেখানে যাওয়ার সেদিন সন্ধ্যার পর আমাকে ও সাবিনাকে পাশাপাশি বসে বিয়ের কাজ শুরু করা হলো। আমাদের বিয়ের কাজ শুরুর সময় জান্নাতের কথা অনেক মনে পড়েছিল, কিন্তু কিছু করার ছিল না তখন। আমাদের বিয়ের কাজ শুরু হওয়ার পর আমাদের বিয়ে হবে এমন সময় চারিদিকে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হলো। আর সে ঝড় বাতাসে সেখানে আসলেন জান্নাত। জান্নাত এসে আমাদের সবার উপর আক্রমণ করলেন। আক্রমণ বলতে একটা দমকা বাতাস এসে আমাদের শরীরে এমনভাবে লাগলো যেন আমি, কাজী সাহেব ও সাবিনা সবাই উড়ে গিয়ে দূরে ছিটকে পড়লাম। আমরা দূরে গিয়ে ছিটকে পড়ায় আমারও কাজী সাহেবের তেমন ক্ষতি না হলেও সাবিনার অনেক ক্ষতি হয়। সাবিনার নাক মুখ ফেটে রক্ত পড়তে থাকে। এটা দেখে সাবিনার বাবা সাবিনাকে ধরে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায়। সাবিনাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় আমি ও মা সাবিনাদের বাড়িতে থাকি। এদিকে তখন জান্নাত আমাকে দেখা যায়। জান্নাত আমাকে দেখা দেয়ার আমি ওর কাছে গিয়ে বললাম, কি করলাম, এটা কি করলাম? তখন জান্নাত বললেন, কি করলাম দেখলা না, তোমাকে ভালোবাসি বলে তোমার বিয়ে আটকালাম। জান্নাতের কথা আমি রেগে গিয়ে বললাম, কিসের ভালোবাসা, বলো কিসের ভালোবাসা? জান্নাত, দয়া করে আমার জীবন থেকে চলে যাও। কিন্তু নিশাদ, আমি তোমাকে ভালোবাসি। জান্নাত, প্লিজ দয়া করে চলে যাও। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমাকে ছেড়ে চলে যাও, আর কখনো আমার কাছে আসবে না, চলে যাও। আমার এমন কথা শুনে জান্নাত অঝরে কান্না করতে লাগলেন। সত্যি বলতে তখন জান্নাতের কান্না দেখে আমারও কান্না চলে আসছিল। জান্নাত কান্না করতে করতে মায়াবী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বাতাসে মিশে গেলেন। জান্নাত চলে যাওয়ার পর আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। আমি মনে হয় বেশি বলে ফেললাম। আমি দাঁড়িয়ে আছি, তখন মা এসে বলল, নিশাদ, আমি তো এখানে আছি, তুই বরং হাসপাতালে যা সাবিনাকে দেখতে, ওর কী অবস্থা হলো দেখে আয়। মায়ের কথা আমি কিছু না বলে চলে গেলাম হাসপাতালে। সেখানে গিয়ে দেখলাম ডাক্তার সাবিনার নাক মুখে ব্যান্ডেজ লাগিয়ে শুয়ে রাখছে। আমি ওখানে যাওয়ায় সাবিনার বাবা বললেন, বাবা নিশাদ, তুমি আসছো? হঠাৎ করে কী থেকে কী হয়ে গেল, কেন এমনটা হলো? আমার তো বিষয়টা স্বাভাবিক লাগলো না, এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে। সাবিনার বাবার কথা আমি কথা ঘুরিয়ে ওনাকে বললাম, চাচা, এখন এসব ভাববার সময় নয়। সাবিনার কী অবস্থা, ডাক্তার কি বলল? তখন উনি বললেন, এখন মোটামুটি ভালো, তবে মুখে আর নাকে আঘাত পাবার কারণে কিছুদিন সময় লাগবে সুস্থ হতে। আচ্ছা চাচা, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। সাবিনা সুস্থ হলে তখন না হয় আমাদের বিয়ের কাজ করবেন। এখন কি সাবিনা এখানে থাকবে নাকি বাড়িতে নিয়ে যেতে পারবো, ডাক্তার কি বললেন? আমার কথার জবাবে উনি বললেন, ডাক্তার বললে 1-2 ঘন্টা পর সাবিনাকে বাড়ি নিয়ে যেতে পারবো। তো ওনার কথা মতো আমি সাবিনার পাশে বসে অপেক্ষা করতে লাগলাম। এভাবে 1-2 ঘন্টা অপেক্ষার পর সাবিনাকে নিয়ে ওদের বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর আমার মা সাবিনাকে দেখে সাবিনার বাবাকে বললেন, ভাই সাহেব, সাবিনা তো মোটামুটি অসুস্থ, সুস্থ হতে সময় লাগবে, আমরা বরং ওদের বিয়ে কিছুদিন পর দিই, আগে সাবিনা পুরোপুরি সুস্থ হোক। মায়ের কথায় সাবিনার বাবা রাজি হলেন আর বললেন, আজ তো রাত হয়ে গেছে, আপনারা আজকে আমার বাড়িতে থেকে যান। কিন্তু মা বলল, না ভাই সাহেব, রাত তো বেশি হয়নি, আর আমাদের বাড়ি যেতেও বেশিক্ষণ লাগবে না, তাছাড়া বাড়িতে কেউ নেই, গরু ছাগল আছে বাড়িতে, বুঝতেই পারছেন। আজকে আমরা আসি, কাল পরশু এসে আবার সাবিনাকে দেখে যাব। এই বলে মাও আমি সাবিনাদের বাড়ি থেকে আমাদের বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় মা বলল, নিশাদ, এটা কি হলো? এটা জান্নাত করেছে তাই না? তোদের বিয়েটা এভাবে ভেঙে গেল। মায়ের কথার জবাবে আমি বললাম, হ্যাঁ মা, এটা জান্নাত করছে। আমি তখন জান্নাতের সাথে রাগারাগি করেছি আর ওকে বলেছি চলে যেতে। আমার কথায় জান্নাত মন খারাপ করে চলে গেছে। তাই নাকি? জান্নাত না হয় চলে গেল, কিন্তু বাবা একটা তো চিন্তা রয়ে গেল, সাবিনার বাবা যদি কোনো কবিরাজের কাছে যায়, গিয়ে যদি জানতে পারে জান্নাত পরীর কথা, জানতে পারে তখন কি হবে? মায়ের কথা আমি বললাম, সেটা তো নিয়ে আমারও চিন্তা, এসব বাদ দাও, ওরা জানলে বলবো আমরা কিছু জানি না, পরি আমাদের কাছে কী জন্য আসে এটা আমরা কিভাবে বলবো? আর একটা কথা কি জানো, ওরা কিন্তু একটু একটু জানে আমার কাছে পরি আসে, আমার শরীরে ভর করে, তাই সব নিয়ে চিন্তা না করি। এই যে বাড়ি চলে আসছি, আমি ঘুমাতে গেলাম, তুমি গরুর ঘরে গিয়ে দেখো গরু ঠিকঠাক আছে কিনা, দেখে ঘুমিয়ে পড়ো। এই বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়লাম। ঘরে গিয়ে শুয়ে শুয়ে জান্নাতের কথা ভাবতে লাগলাম। আসলেই জান্নাতকে বেশি বেশি বলে ফেলেছি। জান্নাতের কান্না ভরা চোখগুলোর কথা মনে পড়ছে। জান্নাতের জন্য খারাপ লাগায় আমি ওকে স্মরণ করলাম। মনে মনে জান্নাতকে ডাকলাম, কিন্তু জান্নাত আমার কাছে আসলেন না। আমি ওর কথা অনেক স্মরণ করছি, একা একা বলছি, জান্নাত তুমি কি আমার আশেপাশে আছো? থাকলে আমার সামনে আসো, আমি তোমার কাছে মাপ চাচ্ছি, কিন্তু এতে কোনো লাভ হয় না। জান্নাত আর আমার কাছে আসে না। এইভাবে সে রাতটা কেটে যায়।
পরের দিন সকালে খাবার খেয়ে রোজকার মতো গরুটা নিয়ে মাঠে গেলাম। মাঠে গিয়ে গরুটাকে ছেড়ে দিয়ে গাছের নিচে বসে রইলাম আর জান্নাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। কিন্তু রাতের মতো দিনের বেলাও জান্নাত আমার কাছে আসলেন না। রাতের মতো অপেক্ষা করতে করতে দিনটা কেটে গেল। দিন পেরিয়ে বিকেল হওয়ায় গরুটাকে নিয়ে আসলাম বাড়িতে। বাড়িতে আসে মা বলল, বাবা নিশাত, বাজারে যেতে হবে, বাজার নেই ঘরে। মায়ের কথায় গরুটাকে বেঁধে গোসল করে মাকে বললাম, মা বাজারে ব্যাগটা দাও, একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, বাজার থেকে ফিরতে ফিরতে রাত হতে পারে, তুমি চিন্তা করো না যেন। কথাটা বলে আমি বাজারে চলে গেলাম। বাজার আমাদের বাড়ি থেকে মোটামুটি দূরে। বাজারে গিয়ে বাজার করতে করতে রাত হয়ে গেল। রাত হওয়ায় আমি তাড়াতাড়ি বাজার শেষ করে বাড়ির দিকে আসতে লাগলাম। বাড়ির দিকে আসার সময় আশেপাশে কেমন একটা আওয়াজ পেতে লাগলাম। আওয়াজ পেয়ে আমি আশপাশ তাকিয়ে দেখলাম কেউ নেই। এমন সময় আমার সামনের দিকে তাকিয়ে খেয়াল করলাম কালো কাপড়ে ঘোমটা দেওয়া দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। ওদের দেখে আমি দাঁড়িয়ে যাওয়ায় ওরা ভয়ানক কণ্ঠে বললেন, তোর পরি কই, ও কি নেই তোর সাথে? ওদের কথা আমি ভয় ভয় বললাম, কি আপনারা, আমাকে বাড়িতে যেতে দিন। আমার কথায় ওরা বলল, কোথায় যাবি, আজকে তোকে এখানেই শেষ করে দিব। তোর কারণে আমরা আমাদের ভাইকে হারিয়েছি। তুই যদি সেদিন ওই বাড়িতে না যেতি তাহলে জান্নাতপুরি আমাদের ভাইকে মারতো না। তুই বড় কবিরাজ হয়ে গেছিস তাই না? এখন তো তোর জান্নাতপুরি নেই, এখন কই যাবি? এখন তোকে এখানেই মেরে ফেলবো। ওদের কথায় আমি ভয় ওদেরকে বললাম, আমাকে কিছু করবেন না। এই বলে মনে মনে জান্নাতকে অনেক স্মরণ করলাম, কিন্তু জান্নাত আমার কাছে আসলেন না। এদিকে তখন সে অবয়ব দুটো আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। ঠিক তখন সেখানে একটা আলোর ঝলকানি এসে পড়ল আর আমাদের চারিদিকে ঘিরে ধরল অনেক অনেক জিন। সেই জিনগুলো এসে এই কালো কাপড় পরা ঘোমটা দেওয়া অবয়ব দুটোকে পেটাতে লাগলেন। ওদের পিটানি খেয়ে জিন দুটো পালিয়ে গেলেন সেখান থেকে। এদিকে তখনই আমি দেখলাম একটা পালকির মতো কিছু একটা থেকে একজন সুন্দর বৃদ্ধা জিন নেমে আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। চারিদিকে এত এত জিনদের দেখে আমি কিছুটা ভয় পেয়ে সামনে থাকা সেই বৃদ্ধা জিনটাকে সালাম দিই। আমার সালামের উত্তর দিয়ে উনি আমার কাছাকাছি এসে নরম কণ্ঠে বললেন, ভয় পেও না বাবা, আমি কে জানো? আমি জান্নাতপুরীর বাবা। আমি তোমার কাছে আসলাম কিছু কথা বলার জন্য। তুমি মনে হয় কালকে জান্নাতকে কিছু বলেছ। কাল থেকে জান্নাত অনেক কান্না করছে। আমরা অনেক চেষ্টা করেও ওর কান্না থামাতে পারছি না। আচ্ছা, তুমি কখনো জান্নাতকে প্রশ্ন করনি ও কেন তোমার কাছে আসে, তোমার শরীরে ভর করে, তোমাকে সাহায্য করে? ওনার কথা জবাবে আমি বললাম, হ্যাঁ জিজ্ঞাসা করেছি। তখন জান্নাত বলেছে, আমাকে ভালো লাগে সেই জন্য আমার কাছে আসে। আমার কথায় জান্নাতের বাবা বললেন, না এটা সত্যি না। হ্যাঁ এটাও সত্যি, তোমাকে জান্নাতের ভালো লাগে, কিন্তু একটা বড় কারণ আছে, যে কারণে জান্নাত সবসময় তোমার কাছে পড়ে থাকে। ওনার কথায় আমি জিজ্ঞাসা করলাম, কি কারণ, সব খুলে বলুন তো। তখন জান্নাতের বাবা একটা করুণ কাহিনী বললেন। জান্নাতের বাবা বললেন, আজ থেকে 2-3 বছর আগে আমার মেয়ে জান্নাত ভালোবেসেছিল একটা জিনকে। ওরা একে অপরকে অনেক ভালোবাসত। আমি ওদের ভালোবাসা মেনে নিয়েছিলাম। আমি ওদের একসময় বিয়ে দেওয়ার কথা বললে ওরা রাজি হয়। ওরা বিয়ের জন্য রাজি হওয়ায় আমরা বিয়ের দিন ঠিক করি। কিন্তু বিয়ের ঠিক 2 দিন আগে জান্নাত যে জিনটাকে ভালোবাসত, যার সাথে ওর বিয়ে হওয়ার কথা, ও অসুস্থ হয়ে মারা যায়। জান্নাতের ভালোবাসা মারা যাওয়ায় জান্নাত অনেকটা ভেঙে পড়ে। জান্নাত সবসময় মনমরা হয়ে থাকতো। তুমি কি জানো আমি কে? আমি হলাম জিনেদের সর্দার। প্রায় 1 লক্ষ জিনের সর্দার আমি জিন সর্দার। আর আমার মেয়ে জান্নাত সবসময় মন খারাপ করে থাকবে তা তো আমি দেখতে পারি না বাবা। তাই আমি জান্নাতের মন ভালো করতে ওকে বললাম ঘোরাঘুরি করার জন্য। আমি জান্নাতকে বলি মানুষদের দুনিয়ায় গিয়ে ঘুরে আসতে। আমার কথায় জান্নাত তোমাদের দুনিয়াতে ঘুরতে আসে। জান্নাত ঘোরাঘুরির সময় তোমাকে দেখে। তোমাকে দেখার পর জান্নাত তোমার জন্য পাগল হয়ে যায়। কারণ কি জানো? কারণ তুমি জান্নাতের ভালোবাসা যে জিনটা তার মতো দেখতে। বাবা নিশাত, মানুষ ও জিন 2 জাতি, কিন্তু আল্লাহর সৃষ্টি, তাই একজন আরেকজনের মতো দেখতে হতে পারে। জান্নাতের ভালোবাসা জিনটা মতো তুমি দেখতে বলে জান্নাত তোমার কাছে থাকতে শুরু করে, তোমার শরীরে ভর করে, তোমাকে ভালোবেসে তোমার প্রতি মায়া দেখায়। জান্নাতের ভালোবাসার জিনটা মারা যাওয়ায় ও তোমার মাঝে ওর ভালোবাসাকে খুঁজে পায়। তোমাকে পেয়ে জান্নাত আবারও হাসি খুশি থাকতে শুরু করে। কিন্তু তুমি কাল অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাওয়ায় জান্নাত এটা মানতে পারিনি। জান্নাত তোমাকে অনেকটা ভালোবাসে, তুমি জান্নাতকে কষ্ট দিও না। আরেকটা কথা, তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ ওই মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে। তুমি খোঁজ নিয়ে জানতে পারবা। তোমাদের বিয়ে ভেঙে দেয়ায় তুমি আমার মেয়ের উপর রাগারাগি করেছ। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি।
ওনার মুখে এসব কথা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। তখন আমি ওনাকে বললাম, আমাকে জান্নাতের কাছে নিয়ে চলুন, আমি ওর সাথে কথা বলবো। আমার কথায় জান্নাতের বাবা বললেন, ঠিক আছে, আমার হাতটা ধরো। ওনার কথায় আমি ওনার হাতটা ধরার সাথে সাথে আমার আর কিছু মনে নেই, মনে হলো বেহুশ হয়ে গেলাম। আমার যখন হুঁশ আসলো তখন দেখলাম আমি জিন রাজ্যে চলে আসছি। আমার সামনে অনেক সুন্দর বিশাল একটা প্রাসাদ। আমি জিন রাজ্যে আসার পরে জান্নাতের বাবা বললেন, বাবা নিশাত, এটা আমাদের প্রাসাদ। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, জান্নাত কোথায়? আমার কথায় জান্নাতের বাবা বললেন, ওই যে দূরে একটা নদী দেখতে পাচ্ছ, জান্নাত ওখানে বসে আছে, তুমি জান্নাতের কাছে যাও। ওনার কথায় আমি হেঁটে হেঁটে গেলাম সেই নদীটার কাছে। ওখানে গিয়ে দেখলাম জান্নাত সেই জায়গাটায় বসে আছে যেখানে ও আমাকে এর আগেও নিয়ে এসেছিল। আমি জান্নাতকে দেখে ওর পাশে গিয়ে বসলাম। ওর পাশে গিয়ে বসে জান্নাত আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, তুমি তুমি এখানে কিভাবে আসলা? জান্নাতের কথা জবাবে ওকে বললাম, আমাকে মাফ করো জান্নাত, আমি তোমাকে বেশি বেশি বলে ফেলেছি। আসলে তখন মাথা ঠিক ছিল না। তোমাকে রাগের মাথায় এত কথা বলেছি, তাই বলে তুমি সত্যি সত্যি আমার থেকে চলে আসবে? যাকে ভালোবাসো তার কাছে না গিয়ে থাকতে পারো? আমার কথায় জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমি তোমাকে অনেক অন্য কারো হতে দিব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। জান্নাতের এমন কথায় ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি আর তোমাকে কোনো কষ্ট দিব না। জীবনে একবার কষ্ট পাইছো, সেই একই কষ্ট তোমাকে আর দিতে চাই না। আমি তোমার ভালোবাসায় সাড়া দিলাম, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আসলে সাবিনা অন্য ছেলেকে ভালোবাসে কিনা। আমার কথা জান্নাত বলে, হ্যাঁ আমি জানি সাবিনা অন্য একটা ছেলেকে ভালোবাসে, আমি তোমার সব বিষয়ে খোঁজ নিয়ে দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমিও খোঁজ নিয়ে দেখিও। জান্নাতের কথা আমি কিছুতেই বলতে যাব এমন সময় সেখানে আসলেন একজন জিন। সে জিনটা এসে জান্নাতকে মাথা নিচু করে সম্মান জানিয়ে বললেন, সর্দার আপনাদের প্রাসাদে রাখছেন। কথাটা বলে চলে গেলেন সেই জিন। এদিকে তখন জান্নাত বললেন, নিশাত চলো, আমার সাথে চলো, বাবা ডাকছে আমাদের। কথাটা বলে জান্নাত আমাকে তাদের প্রাসাদে নিয়ে গেলেন। প্রাসাদে গিয়ে তো আমি অবাক, কত সুন্দর প্রাসাদটা, সুন্দর সাজানো গোছানো। ওখানে অনেক জিনও ছিল। জান্নাত আমাকে নিয়ে একটা রুমে গেলেন। সেখানে গিয়ে দেখলাম জান্নাতের মা বাবা বসে আছে। ওদের দেখে আমি সালাম দিলাম। আমার সালামের উত্তর দিয়ে ওরা বললেন, বসো বাবা। ওদের কথা আমি সেখানে বসায় আমাকে খাবার খেতে দিলেন। আমাকে খাবার দিয়ে জান্নাত আমার পাশে বসে বললেন, খাও। তখন আমি জান্নাতকে বললাম, তুমি খাও আগে, তুমিও খাও আমিও খাই। আমার কথায় জান্নাত খাবার খেয়েও আমিও খেতে লাগলাম। খাবার শেষে জান্নাত আমাকে ওর ঘরে নিয়ে যাওয়ায় আমি ওকে বললাম, জান্নাত, আমি তো বাজার থেকে বাড়িতে না গিয়ে তোমার এখানে আসছি, মা নিশ্চয় চিন্তা করছে, তুমি আমাকে নিয়ে বাড়িতে চলো। আমার কথা জান্নাত বলে, তুমি তো এখনই খাবার খেলে, তুমি একটু ঘুমাও, ঘুম থেকে উঠে দেখবা বাড়িতে চলে গেছো, আমি তোমাকে ঘুমের মাঝে বাড়িতে নিয়ে যাব। জান্নাতের কথা আমি রাজি হয়ে শুয়ে পড়লাম। আমি শুয়ে পড়ার সাথে সাথে ঘুম চলে আসলো আর আমি ঘুমিয়ে গেলাম। আমার যখন ঘুম ভেঙে গেল তখন আমি নিজেকে দেখলাম আমার বাড়িতে আর আমার ঘরে আমার পাশে জান্নাত বসে আছে। আমি নিজেকে ঘরে দেখে বিছানা থেকে উঠে বাইরে গেলাম। বাইরে গিয়ে মাকে ডাক দেয়, মা ওনার ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে বলল, বাবা নিশাত, কোথায় গিয়েছিলি বাপ? তোকে কাল রাতে কত খুঁজেছি, তুই তো কাল বিকেলে বাজারে গেলি। বাজারে যাবার পর আমি অপেক্ষা করতে থাকি। আমি অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তুই বাড়িতে আসিস না। তুই বাড়িতে না আসায় আমি তোকে খুঁজতে বাজারের দিকে যাই। অনেক মানুষকে তোর কথা জিজ্ঞাসা করি, তোকে অনেকে খোঁজাখুঁজি করি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাই না। তুই কোথায় ছিলি বাবা? মায়ের কথা আমি মাকে শান্ত করে বলি, মা চিন্তা করো না, আমি জিন রাজ্যে গিয়েছিলাম। কথাটা বলে সব ঘটনা মাকে খুলে বললাম। সব শুনে মা জান্নাতের দিকে তাকিয়ে বলল, মা জান্নাত, তোমার সাথে এত সব ঘটনা ঘটে গেছে, কি কারণে তুমি নিশাতের কাছে আসতা? এসব আমাদের খুলে বলতা, তাহলে তো তোমাকে নিশাত এত কথা শোনাতো না। তুমি মা আমাদের উপর রাগ করো না। মায়ের কথা জান্নাত বললেন, মা আমি রাগ করিনি, নিশাতের কথায় আমার মন একটু খারাপ হয়েছিল, তাই চলে গিয়েছিলাম, তবে এখন সব কিছু ঠিক হয়েছে। এদিকে তখন আমি মাকে বললাম, মা আমি একটু সাবিনাদের বাড়িতে যাব, একটু কাজ আছে। আমার কথায় মা বললেন, ঠিক আছে যা, মেয়েটা অসুস্থকে দেখেও আয়, কথা বলেও আয়। মায়ের কথা আমি সাবিনাদের বাড়ির দিকে যেতে লাগলাম। এমন সময় জান্নাত বলল, নিশাত আমি কি যাব তোমার সাথে? তখন জান্নাতকে বললাম, না তুমি বরং এখন চলে যাও, রাতে এসো আমার কাছে। আমার কথায় জান্নাত বললেন, ঠিক আছে, সাবধানে যাও। কথাটা বলে জান্নাত চলে যাওয়ায় আমি চলে গেলাম সাবিনাদের বাড়িতে। সাবিনাদের বাড়িতে যাওয়ায় সাবিনার বাবা করিম চাচা বললেন,
বাবা নিশাদ আসছো? বসো বাবা। ওনার কথায় বিছানায় বসে বললাম, সাবিনার এখন কী অবস্থা? তখনই উনি বলল, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো, ও হাঁটাচলা করতেও খেতে পারে। ওনার কথা আমি সাবিনার দিকে তাকিয়ে বললাম, সাবিনা, আমার সাথে একটু বাইরে চলো তো, একটু হাঁটাহাঁটি করি, কথা বলি, হাঁটলে তোমার একটু ভালো লাগবে। আমার কথায় সাবিনা ওর মার দিকে তাকালেন। ওর মা বললেন, যা, একটু হেঁটে আয়, ভালো লাগবে। তখন সাবিনা বিছানা থেকে উঠে আমার সাথে বাইরে গেলেন। বাইরে গিয়ে সাবিনা বললেন, নিশাদ হঠাৎ বাইরে ডাকলে যে, কিছু বলবি কি? সাবিনার কথায় আমি মাথা নাড়িয়ে বললাম, হ্যাঁ। এই বলে ওকে বললাম, আচ্ছা, তুমি অন্য একটা ছেলেকে ভালোবাসো, এটা আমাকে বলনি কেন? আমার কথায় সাবিনা তুতলাতে তুতলাতে বলল, মানে কি বলো এসব? তোমাকে কে বললো? সাবিনার এমন কথায় আমি ওর দিকে তাকিয়ে বললাম, সাবিনা, আমি সব জানি, তাই আমার কাছে কিছু না লুকিয়ে সত্যিটা বলো, কাকে ভালোবাসার কতদিন ধরে? আমার কথায় সাবিনা মাথা নিচু করে বললেন, হ্যাঁ, আমি একটা ছেলেকে ভালোবাসি অনেক দিন ধরে, ও আমার সাথে একই ক্লাসে পড়ে। এটা তুমি কি বললা সাবিনা? তুমি যদি অন্য কাউকে ভালোবেসে থাকো তাহলে আমাকে কেন বিয়ে করতে রাজি হলে? তুমি কি জানো না ছোটবেলা থেকে তোমার আমার বিয়ে ঠিক হয়ে আছে? এটা জেনেও ভালোবাসতে গেলে? আমার কথা জবাবে সাবিনা বলল, তোমার সাথে বিয়ে ঠিক হয়ে আছে তার মানে কি আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না? আমি তোমাকে বিয়ে করতে রাজি হইনি, আমাকে জোর করে রাজি করানো হয়েছে। আমার বাবা অনেক মেরেছিল আমাকে। আমি তোমাকে বিয়ে না করলে বাড়ি থেকে বের করে দিত। মা বাবার কথা রাখতে নিজের ইচ্ছার বিরুদ্ধে তোমাকে বিয়ে করতে গিয়েছি, কিন্তু আমাদের তো বিয়ে হয়নি। না হয় ভালো হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই না। হ্যাঁ, তো আমি কি চাই নাকি? আমি কি তোমার জন্য পাগল নাকি? শোনো সাবিনা, আমার বাবা তোমার বাবাকে কথা দিয়েছিল আমাদের বিয়ে হবে বলে, আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু এখন তোমার বিষয় সব জানার পর আমি তোমাকে বিয়ে করো তো দূরের কথা, তোমার মুখও দেখতে চাই না। আমি চলে যাচ্ছি। তোমার বাবাকে বলে দিও আমি তোমাকে বিয়ে করব না, উনি যেন এই বিষয়ের কথা না বাড়ায়। এই বলে আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর দেখলাম মা একজন মহিলার সাথে বসে গল্প করছে। আমাকে দেখে মা বলল, নিষেধ আসছিস? এই দেখ, ইনি আমার খালাতো বোন। এখন আমাদের বয়স হয়ে গেছে, তাই একে অপরের বাড়িতে অনেক দিন যাওয়া হয় না। আজ অনেকদিন পর ওর সাথে দেখাও কথা হলো। তোমার খালা একটা বিপদে পড়ে তোর কাছে এসেছে, তুই দেখ না ওনার কোনো উপকার করতে পারিস কিনা। মায়ের কথা আমি খালাকে বললাম, খালা বলুন আপনি কেন আমার কাছে আসলেন? আমার কথায় খালা বললেন, বাবা, আমার একটা মেয়ে আছে, ওর নাম ববিতা। আমার ওই মেয়েটাকে জিনে ধরেছে। আমরা আমাদের মেয়েটাকে অনেক চেষ্টা করেছি বিয়ে দেওয়ার, কিন্তু মেয়েটাকে কোনোভাবে বিয়ে দিতে পারছি না। কোনো না কোনোভাবে মেয়েটার বিয়ে ভেঙে যায়। এদিকে আমার মেয়েটা একদিন আমাকে বলে ওর কাছে একটা জিন আসে, জিনটা নাকি আমার মেয়েকে পছন্দ করে। শুধু তাই না, বলতে লজ্জা লাগছে তবু বলতে হচ্ছে, সে জিনটা আমার মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করে। মেয়ের মুখে এসব শুনে আমার অনেক কবিরাজের কাছে যায়, কিন্তু কোনো কবিরাজি কিছুই করতে পারে না। কেউ কিছু করতে না পারলেও আমরা আরও কবিরাজের খোঁজ করতে থাকি। কবিরাজের খোঁজ করতে করতে একজনের কাছ থেকে তোমার কথা শুনি। তোমার কথা শুনে তো আমি অবাক হই। আমার বোনের ছেলে কবিরাজি করে আমি জানি না। তোমার কথা শুনে আর দেরি না করে তোমার কাছে ছুটে আসলাম। বাবা, আমি তো তোমার মায়ের মতো, আমাকে একটু সাহায্য করো। ওনার কথা আমি বললাম, খালা, আমি কবিরাজ না আর কবিরাজি করি না। আমার সাথে একজন পরী থাকে, আমি সেই পরীর মাধ্যমে মানুষকে সাহায্য করে থাকি। আপনি আসছেন, আমি অবশ্যই আপনার বাড়িতে যাব, কিন্তু দিনের বেলায় না, আজ সন্ধ্যার সময় যাব। আমার কথা খালা বললেন, ঠিক আছে বাবা, তাই যেও, আমি তাহলে এখন চলে যাই। খালার কথায় মা বলল, আরে না, এখনই কোথায় যাবি? দুপুরে খাবার খেয়ে তারপর যাবি। এই বলে ওরা দুজন গল্প করতে লাগলেন, আর আমি চলে আসলাম আমার ঘরে। আমি ঘরে আসার পর শুয়ে জান্নাতের কথা ভাবছি। জান্নাত তো আমার জীবনে সঠিক কেউ। না জেনে সাবিনাকে বিয়ে করতে গিয়েছিলাম, ভাগ্য ভালো সাবিনার সাথে বিয়েটা ভেঙে গেছে। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে বিছানায় বিকালে বসলাম। বিকালে উঠে মাকে বললাম, মা, খালা কি চলে গেছে? আমার কথার জবাবে মা বললেন, হ্যাঁ, তোর খালা চলে গেছে, তোকে তাড়াতাড়ি যেতে বলেছে। এই বলে মা সাবিনার বিষয় জিজ্ঞাসা করে। আমি কিছু না লুকিয়ে মাকে সাবিনার বিষয় সব খুলে বললাম। সব শুনে মা অবাক হয়ে বলল, সাবিনা এটা করতে পারলো? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ে ঠিক হয়ে আছে, আর ও কিনা অন্য একটা ছেলেকে ভালোবাসে। যা, ওর সাথে তোর বিয়ে আর হতে দেব না আমি। মায়ের সাথে কথা বলতে বলতে সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা হওয়ায় আমি মায়ের কাছে খালার বাড়ির ঠিকানা নিয়ে রওনা করলাম ওনার বাড়ির দিকে। আমি খালার বাড়িতে যাবার সময় জান্নাত আমার কাছে আসে আর পাশাপাশি হাঁটতে থাকে। জান্নাত হাঁটতে হাঁটতে বলে, কি আমার কথা সত্যি হলো তো? বলেছি না সাবিনা অন্য কাউকে ভালোবাসে।
জান্নাতের কথা ওকে বললাম, হ্যাঁ তোমার কথা ঠিক। এখন মনে হচ্ছে তুমি ওর সাথে আমার বিয়েটা ভেঙে দিয়ে ঠিক করেছো। ওর কথা বাদ দাও তো, এখন কোথায় যাচ্ছি জানো? আমার কথা জানাত আমাকে অবাক করে দিয়ে বলল, তোমার খালার বাসায় যাচ্ছি। তোমার খালাতো বোনকে জিনে ধরেছে তাই না? আমি কিন্তু খোঁজ নিয়েছি এসব বিষয়ে। তোমার খালাতো বোনকে যে জিনটা ধরেছে ও কিন্তু বেশ শক্তিশালী। ওর সাথে যুদ্ধ করতে একটু ঝামেলা হবে, তবে তুমি চিন্তা করো না। তুমি যা বলবা জীবন দিয়ে হলেও সেটা করবে। চলো তোমার খালার বাড়িতে চলো, সব জানতে পারবা। এই বলে জান্নাত অদৃশ্য হয়ে আমার সাথে যেতে যেতে লাগলেন, আর আমি চলে গেলাম খালার বাড়িতে। খালার বাড়িতে গিয়ে দেখলাম খালাতো বোনকে বেঁধে রাখছে, কারণ তখনই খালাতো বোনের শরীরে হাজির ছিল সেই জিনটা। আমি সেখানে গিয়ে খালা ও খালুকে বললাম, খালু ওর বাঁধনটা খুলে দিন, সমস্যা নেই, আমি আছি তো। আমার কথায় ওরা বাঁধন খুলে দেয়। মেয়েটার শরীর থেকে জিনটা আমাকে উদ্দেশ্য করে বললেন, কি খবর জান্নাতপুরীর ভালোবাসা? এখানে কবিরাজি করতে আসছিস? কি ভেবেছিস তোর ভালোবাসা জান্নাতপুরী আমাকে তাড়িয়ে দিবে? পারবে না, তোর ভালোবাসা জান্নাতপুরী আমাকে কিছুই করতে পারবে না। কারণ জান্নাতপুরী যেমন জিন সর্দারের মেয়ে, আমিও তেমন অন্য এক গোত্রের জিন সর্দারের ছেলে। সেই জিনের কথা আমি খালুকে বললাম, আপনারা একটু ঘরের বাইরে যান, সমস্যা নেই, আপনাদের মেয়ের কিছু হবে না, বাইরে যান, যাওয়ার সময় দরজা লাগিয়ে দিয়ে যাবেন। আমার কথায় খালু বাইরে যাওয়ায় আমি জান্নাতের দিকে তাকালাম। তখন জান্নাত আমার হাতের ইশারা দিয়ে বলল, চিন্তা করো না, আমি দেখছি। এই বলে জান্নাত হাত দিয়ে ইশারা করতেই সেখানে কয়েকটা জিন চলে আসলেন, আর আমার খালাতো বোনকে ধরা জিনটাকে আঘাত করতে লাগলেন। অনেক আঘাত করার পর জান্নাত বললেন, ছেড়ে দাও ওকে। জান্নাতের কথায় সেখানে আসা কয়েকটা জিন আবার চলে গেলেন। তখন জান্নাত আমাকে খালাতো বোনকে ধরা জিনটাকে বললেন, তুই জিন সর্দারের ছেলে হতে পারিস, তাই বলে কি আমি তোকে ভয় পাবো? তুই অন্যায় করেছিস, তাই তোকে শাস্তি দিলাম। এরপরও যদি এমনটা করিস তাহলে এরপর জীবন নিয়ে ফিরে যেতে পারবি না, চলে যা এখান থেকে। জান্নাতের কথায় সেই জিন বললেন, জান্নাত তুই তোর জিনদের দিয়ে আমাকে আঘাত করলি তাই না? তুই কি ভাবছিস আমি এত সহজে তোকে ছেড়ে দিব? আমি আঘাতের কথা বলবো না, আমাকে আঘাত করার প্রতিশোধ আমি ভয়ানকভাবে নিব। কথাটা বলে চলে গেলেন সেই জিনটা চলে যাবার পর জান্নাত আমাকে কিছু দোয়া কালাম পড়ে ফু দিতেও কিছু নিয়ম মেনে চলতে বললেন। জান্নাতের কথা মতো আমি খালুকে ভিতরে ডাকলাম। আমার ডাকে ওরা ভিতরে আসে। আমি খালাতো বোনকে দোয়া কালাম পড়ে ফু দিলাম আর কিছু নিয়ম মেনে চলতে বললাম। এরপর খালাকে বললাম, খালা আপনার মেয়েকে যে জিনটা ধরেছে সে পালিয়ে গেছে, আমার মনে হয় না ও আর ফিরে আসবে। এরপরও যদি ও ফিরে আসে তাহলে আমাকে খবর দিবেন। আজকে আমি আসি কেমন? আমার কথায় খালু বললেন, এখন কেন যাবে, রাতের খাবার খেয়ে যাও। ওদের কথা আমি বললাম, না খালা আজ খাবো না, অন্য আরেকদিন, আজ রাত হয়ে গেছে, মা একা বাড়িতে, আমি আজকে যাই, আবার আরেকদিন এসে খাবো। কথাটা বলে বাড়ির দিকে যেতে লাগলাম। তখন জান্নাত আমার পাশে আসলেন। জান্নাত আসে ওকে বললাম, তুমি এটা কি করলা? তুমি তাহলে আগে থেকে জানতো জিন সর্দারের ছেলে? তুমি যে জেনে শুনে ওকে আঘাত করলা, ওর সাথে ঝামেলায় গেলা, তোমার কি মনে হয় ও তোমাকে ছেড়ে দিবে? ও তো এখন আমাদের সবার পেছনে লাগবে তাই না? আমার এমন কথা শুনে জান্নাত বলল, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো, ও জিন সর্দারের ছেলে হয়েছে তাতে কি হয়েছে? ও তোমার খালাতো বোনকে বিনা কারণে ধরেছে, ওর সাথে শারীরিক সম্পর্ক করেছে, এর শাস্তি কেউ পাবে না। এছাড়া তুমি যেখানে যাবে যেটা করবা আমি সেটা না করতে পারবো না। জান্নাত এটা ঠিক না, আমি যেখানে যাব তুমি সেটাই করবা। দেখো তোমার যদি কখনো মনে হয় এই কাজটা করা ঠিক হবে না, ঝামেলা হতে পারে, তাহলে আমাকে আগেই না করে দিবা, তখন আমি আর সেই ব্যক্তির বাড়িতে যাব না। আমার কথা জান্নাত বললেন, সেরকম কিছু হলে তোমাকে বলবো। আচ্ছা তোমার বাড়ি চলে আসছে, বাড়িতে যাও, আমি অদৃশ্যভাবে তোমার আশেপাশে আছি। জান্নাতের কথা আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে গিয়ে দেখি সাবিনার বাবা করিম চাচা বসে মায়ের সাথে কথা বলছে। আমাকে দেখে মা বলল, ওই তো নিশাদ আসছে। এদিকে আমি করিম চাচাকে দেখে বললাম, চাচা আপনি এই রাতে বেলা কিছু বলবেন কি? আমার কথায় করিম চাচা বলল, তুমি সাবিনাকে কি বলেছ? সাবিনা আমাদের বলেছে তুমি নাকি ওকে বিয়ে করবে না। ওনার কথা জবাবে আমি বললাম, আমি ওভাবে কথাটা বলিনি, আপনার মেয়ে যে কাণ্ড করেছে সেটা শুনে বলেছি বিয়ে হবে না। তখন করিম চাচা বললেন, কি করছে আমার মেয়ে? কি করেছে জানেন না? আপনার মেয়ে অন্য একটা ছেলেকে ভালোবাসে আর আপনি জোর করে ওর সাথে আমার বিয়ে দিচ্ছেন। আমার এমন কথায় করিম চাচা একটু রেগে বললেন, আমার মেয়েকে কার সাথে বিয়ে দিব না দিব সেটা তোমাকে বলতে হবে না। তোমার বাবা আমার বন্ধু ছিলেন, তোমার বাবাকে কথা দিয়েছে বলে বলছে আমার মেয়ে সাবিনাকে বিয়ে করো। না, আমি সাবিনাকে বিয়ে করব না, করতে পারবো না। আমার কথা শুনে করিম চাচা বললেন, ও তাহলে আমি ঠিক শুনেছি, তুমি নাকি কোনো পরীকে পছন্দ করো, পরিজন আমার মেয়েকে বিয়ে করতে চাইছো না তাই না?
পরি কি মা ছেলেকে গুপ্তধন দিয়েছে না জানি। দেখেন চাচা, সাবধানে কথা বলুন। আমার কাছে পরি আসে এটা ঠিক, কিন্তু পরি আমাকে গুপ্তধন দেয়, এটা সেটা দেয়, এসব উল্টাপাল্টা কথা বলবেন না। আমি আপনার মেয়েকে বিয়ে করব না বললাম তো, চলে যান আপনি। তখন করিম চাচা বললেন, ঠিক আছে ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি। নিজেদের অবস্থা এতটাও ভালো না, এসব জিনিস শুনে আমার মায়ের সাথে বিয়ে দিতে চাইছো, এটা তোমাদের ভাগ্য। এই বলে উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি পরীর প্রেমে পড়েছ না, তোমার মাকে পরীর বাবার প্রেমে পড়তে বলো। কথাটা বলে উনি চলে গেলেন। এদিকে এরকম একটা কথা শুনে আমি রেগে ওনাকে ধরতে যাবে এমন সময় মা আমার হাতটা ধরে বললেন, বাদ দে, ছেড়ে দে। হাজার হলেও উনি তোর বাবার বন্ধু, উনি রাগের মাথায় এসব কথা বলেছে, মিছামিছি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। এসব বাদ দে, তোর খালাতো বোনের কি হলো সেটা বল। মায়ের কথা জবাবে আমি বললাম, ওর অবস্থা বেশ ভালো। জান্নাত সে জিনটাকে আঘাত করে সাবধান করে দিয়েছে। আশা করা যায় সে জিন আর খালাতো বোনের কাছে আসবে না। আমার কথায় মা বললেন, ও শুনে বেশ ভালো লাগলো, যা এখন হাত মুখ ধুয়ে খেতে আয়। মায়ের কথায় আমি হাত মুখ ধুয়ে খাবার খেতে আসাই মা বলল, তুই তো খাবার খেতে আসলে, আরেকজন কই? মায়ের কথায় আমি অবাক হয়ে বললাম, কার কথা বলছো মা? তখন মা বললেন, কে আবার? জান্নাত পরীর কথা বলছি। আমি জানি জান্নাত সবসময় তোর আশেপাশে অদৃশ্যভাবে থাকে, ওকে ডেকে আয়, ও আজকে আমাদের সাথে বসে খাবার খাবে। মায়ের কথায় আমি মুচকে একটা হাসিতে বললাম, জান্নাত তুমি কি আশেপাশে আছো? থাকলে আমাদের সামনে আসো, মা ডাকছে। আমার কথা জান্নাত আমাদের সামনে আসলেন। তখন মা বললেন, আসো মা, এদিকে এসো, আমার পাশে বসো, তুমি আজকে আমাদের সাথে খাবার খাবে। মায়ের কথায় জান্নাত আমার দিকে তাকালে আমি ইশারা দিয়ে বললাম, আসো, মায়ের পাশে বসো। তখন জান্নাত মায়ের কাছে বসলাম। জান্নাত মায়ের পাশে বসাই মা খাবার দিয়ে বলল, নাও মা খাও, আমরা তো মানুষ, তাও আবার গরিব মানুষ, তোমাকে ভালো মন্দ তো খেতে দিতে পারলাম না, যা আছে তাই খেতে দিলাম, তুমি আবার কিছু মনে করো না। মায়ের কথা জান্নাত বললেন, মায়েদের বানানো খাবার কখনো খারাপ হতে পারে না, তারা যা রান্না করে সব ভালো লাগে। জান্নাতের কথায় মা খুশি হয়ে বললেন, তোমার বাবাকে আমার কাছে একটু আসতে বলতে পারবে? মায়ের এমন কথায় আমি খাওয়া থামিয়ে বললাম, মা হঠাৎ এই কথা? জান্নাতের বাবা যেমন তেমন জিন না, জিন সর্দার উনি তোমার কাছে কেন আসবে? ওনার সাথে তোমার কি দরকার? আমার কথা জবাবে মা বলল, তোরা জান্নাতের বিয়ের কথা বলবো। জান্নাত মায়ের কথায় জান্নাত তো আমি একে উপরের দিকে তাকালাম। তখন মা বলল, কি হলো, অবাক হলি কেন? সাবিনের সাথে তো আর বিয়ে হবে না। এদিকে জান্নাত তো একে অপরকে পছন্দ করিস, ভালোবাসিস, তাই তোদের বিয়ে দিতে চাই। এমনি তো জান্নাত সবসময় তোর কাছেই থাকবে, সবসময় যেহেতু থাকে তাহলে বিয়ে করে বউ হিসেবেই থাক। কথাটা বলে মা জান্নাতকে বললেন, মা জান্নাত, খাবার খেয়ে তুমি তোমার বাবার কাছে যাবে আর বলবে আমার সাথে দেখা করতে, আমি তোমার সাথে নিশাদের বিয়ের কথা বলবো। মায়ের কথায় জান্নাত মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে মা, তাই হবে। এই ভেবে খাবার শেষ করলো জান্নাত। খাবার খেয়ে আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলেনও। জান্নাত চলে যাবার পর আমি ঘরে গিয়ে ঘুমালাম। আমার মা জান্নাতকে বলছিল জান্নাতের বাবা যেন মায়ের সাথে দেখা করে আমাদের বাড়িতে আসে, কিন্তু বিষয়টা উল্টো হয়ে গেল। জান্নাতের বাবা আমাদের বাড়িতে আসেনি, উনি না এসে আমাকে আর মাকে সেই রাতের ঘুমের মাঝে ওদের জিনরাজ্যে নিয়ে গেলেন। আমাদের জিনরাজ্যে নিয়ে আসার পর মা আমার হাত ধরে বললেন, বাবা নিশাত, আমরা কোথায়? জায়গাটা এমন কেন? আমার অনেক ভয় লাগছে। মায়ের কথা আমি মাকে শান্ত করে বললাম, মা ভয় পেও না, এটা জিনরাজ্য। জান্নাত মনে হয় তোমাকে আর আমাকে জিনরাজ্যে নিয়ে আসছে। আমার কথা শেষ হতে না হতে জান্নাতের মা বাবা ও জান্নাত তাদের প্রাসাদ থেকে বেরিয়ে আসলেন। ওরা বেরিয়ে এসে জান্নাতের বাবা আমার মাকে বললেন, কেমন আছেন আপনি? আপনি জান্নাতকে বলেছেন আমাকে আপনার সাথে দেখা করতে। আমি আপনার কথা মতো আপনার সাথে দেখা করতে না গিয়ে আপনাকে এখানে কেন নিয়ে আসছি জানেন? কারণ আপনি কখনো জিনরাজ্য দেখেননি। আপনাকে সুন্দর এই জিনরাজ্যটা দেখানোর জন্য নিয়ে এসেছি। আপনাকে নিয়ে আসছি, আপনি ভয় পাবেন না, আপনাকে যথাসময়ে বাড়িতে রেখে আসা হবে। আসুন আমাদের প্রাসাদে চলুন। ওনার কথায় মা আমার দিকে তাকালে আমি বললাম, চলো, ভয় পেও না। কথাটা বলে আমি মাকে নিয়ে জান্নাতের প্রাসাদে ঢুকলাম। প্রাসাদে যাবার পর মা অবাক হয়ে প্রাসাদটা দেখছিলেন। মা এদিক সেদিক তাকিয়ে আর বলে, বাবা নিশাত, জায়গাটা অনেক সুন্দর। তখন জান্নাতের বাবা মা সুন্দর একটা ঘরে নিয়ে গিয়ে বসায় আমাদের। তারপর জান্নাতের বাবা আমার মাকে বলেন, বোন, আপনি আমার সাথে কথা বলতে চেয়েছেন, আপনি নির্ভয়ে বলুন কি বলতে চান। ওনার কথায় মা বললেন, আপনি তো জানেনই নিশ্চয়ই, আপনার মেয়ে জান্নাত আমার ছেলে একে অপরকে পছন্দ করে। ওরা যেহেতু একে অপরকে পছন্দ করে তাই ওদের বিয়ে দিতে চাইছি, আপনি কি বলেন? মায়ের কথায় জান্নাতের বাবা খুশি হয়ে বললেন, এটা তো বেশ ভালো কথা, আমিও আপনাকে এই কথাটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, এতে একটু সমস্যা হবে, আমার জিন গোত্রের অনেক জিনেরা হয়তো এটা মেনে নেবে না, কিন্তু আমার মেয়ের সুখের কথা ভেবে আমাকে মেনে নিতে হচ্ছে।
আমি আপনার কথায় রাজি। বলুন ওদের বিয়ে কবে আর কখন দিবেন? ওনার কথায় মা বললেন 2 দিন পর শুক্রবার। আমি চাই শুক্রবার সন্ধ্যার দিকে আমার বাড়িতে ওদের বিয়ে হোক। আপনি কি বলেন? মায়ের কথা জবাবে জান্নাতের বাবা মা বললেন, ঠিক আছে, তাহলে তাই হবে, আমরা রাজি। এখন খাওয়া দাওয়া করে আপনাদের রেখে আসা হবে। আপনারা শুক্রবারে প্রস্তুত থাকবেন, আমরা যথাসময়ে হাজির হব আপনাদের বাড়িতে। এই বলে জান্নাতের বাবা হাত দিয়ে ইশারা করায় পরীরা খাবার নিয়ে আসলেন আমাদের জন্য। এরপর আমরা সবাই মিলে খাবার খেলাম। খাওয়া শেষে জান্নাতের বাবা বললেন, ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে শুক্রবারে। আমার কথাবার্তা ও আপনাকে অনুমতি ছাড়া জিনরাজ্যে নিয়ে আসার জন্য কষ্ট পেলে মাফ করবেন। জান্নাতের বাবার কথাটা শোনার পর আমি ও মা দুজনেই বেহুশ হয়ে যাই। আমাদের হুশ আসে জান্নাতের ডাকে। জান্নাতের ডাকে হুশ আসায় আমরা নিজেদের দেখি বাড়িতে। নিজেদের বাড়িতে দেখে মাকে বলি, মা, এখনও সকাল হতে বাকি, তুমি ঘরে গিয়ে ঘুমাও। আমার কথায় মা নিজের ঘরে গিয়ে ঘুমালেন। তখন আমি জান্নাতের দিকে তাকিয়ে বললাম, কি খুশি তো এবার, 2 দিন পর আমার বিয়ে। আল্লাহর রহমতে ভালোই ভালোই বিয়েটা হলেই হয়। আমার কথায় জান্নাত বলল, হ্যাঁ, আমিও সেটাই ভাবছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। তোমার যে করিম চাচা, উনি রাতের বেলা তোমাকে অন্যায় কথা বলেছিল। ওনার ওভাবে কথা বলাটা আমার ভালো লাগেনি। উনি তোমাকে ওভাবে কথা বলার পর বাড়িতে যখন চলে যাচ্ছিল, তখন আমি ওনার সজোরে একটা থাপ্পড় মারি। আমার থাপ্পড় খেয়ে উনি ভয়ে দৌড়ে পালিয়ে যান বাড়িতে। জান্নাতের কথা ওকে বললাম, কি বলো, কেন মিছে মিছে ওনাকে আঘাত করতে গেছো? এখন যদি উনি কিছু করে? কি করবে দেখে নেব। তোমাকে আর মাকে ওভাবে কথা বলার পরে আমি সেটা মেনে নেব? এটা হতেই পারে না। এসব বাদ দাও, সকালে তো অনেকটা বাকি, তুমি ঘুমাও। জান্নাতের কথা আমি ঘুমিয়ে গেলাম। পরের দিন দিনের বেলা যথারীতি বাড়ির কাজগুলো করলাম। শুক্রবার জান্নাত আমার বিয়ে। এই 2 দিন যেন কাটতে চায় না। যতই দিন না কাটুক, সময়কে তো আর ধরে রাখা যায় না। সময় ঠিকই পার হয়ে গেল আর অবশেষে চলে আসলো শুক্রবার। শুক্রবার আসায় সেদিন সন্ধ্যার সময় আমাদের বাড়িতে আসলেন জান্নাতের মা, বাবা ও একজন হুজুর। এই হুজুরটা মানুষ, উনি নাকি জান্নাতের বাবার পরিচিত বন্ধু এবং বন্ধুর মতো। তো ওনার আসার পর একটু কথাবার্তা বলে আমরা ও জান্নাতের বিয়ের কাজ শুরু হয়। আমাদের বিয়ের কাজ শুরু হওয়ার সাথে সাথে একজন জিন আসেন আর জান্নাতের বাবাকে বলেন, সর্দার, কিছুক্ষণের জন্য বিয়েটা বন্ধ রাখুন আর বাইরে আসুন, মনে হচ্ছে বড় কোনো ঝামেলা হবে। ওই জিনটার কথা মতো আমাদের বিয়ের কাজ বন্ধ রাখা হলো আর আমরা সবাই বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পর আমরা দেখলাম বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে শত শত জিন, আর ওদের সামনে দাঁড়িয়ে আছে একজন জিন সর্দার আর জিন সর্দারের ছেলে। এটা সেই জিন সর্দারের ছেলে যে আমার খালাতো বোনকে ধরেছিল, যাকে জান্নাত আঘাত করে তাড়িয়ে দিয়েছে। সেই জিন সর্দারের ছেলে আর সর্দার এসে জান্নাতকে বলল, জান্নাত পরে কি ভেবেছিলি? আমাকে আঘাত করে তুই ওই ছেলেটাকে বিয়ে করতে পারবি? আমি একটা মেয়েকে পছন্দ করে ধরলে অন্যায় সেটা ভুল, আর তুই কোনো ছেলেকে পছন্দ করে বিয়ে করলে সেটা ঠিক। এদিকে সেই জিনের বাবা, জিন সর্দার, জান্নাতের বাবাকে উদ্দেশ্য করে বলল, আপনার মেয়ে জান্নাত 2-3 দিন আগে আমার ছেলেকে আঘাত করেছে। ওর সাহসায় কীভাবে আমি আপনার মতো জিন সর্দার জেনেও আমার ছেলেকে আঘাত করে? আমার ছেলে ওই মেয়েকে পছন্দ করতে বলে ওর কাছে আসছে, সেই জন্য আপনার মেয়ে আপনার শূন্য জিনদের দ্বারা আমার ছেলেকে আঘাত করিয়েছে, আর এখন নিজে একটা মানুষ ছেলেকে বিয়ে করতে আসছে। আমরা এই বিয়ে হতে দেব না। সেই জিন সর্দারের কথাই জান্নাতের বাবা জান্নাতের দিকে তাকালে জান্নাত বলে, বাবা, ওনার ছেলে জোর করে একটা মেয়ের কাছে আসে, মেয়েটার বিয়ে হতে দেয় না, এমনকি মেয়েটার ইচ্ছার বিরুদ্ধে মেয়েটার সাথে শারীরিক সম্পর্ক করে। এসব করা কি অন্যায় নয়? মেয়ের মুখে এসব শুনে জান্নাতের বাবা বললেন, আপনার ছেলে বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে কথা বলবেন। আপনার ছেলে ওই মেয়েটার সাথে যা যা করছে সেটা অন্যায়। আপনার ছেলে অন্যায় করছে বলে ওকে আঘাত পেতে হয়েছে। আমি কোনো ঝামেলা চাই না। আপনি এবং আপনারা সবাই চলে যান এখান থেকে। কিন্তু ওদের কথা এক কথা, ওরা জান্নাতের আমার বিয়ে হতে দিবে না তো দিবেই না। ওদের কথায় জান্নাতের বাবা রেগে যান আর এক কথায় 2 কথা শুরু হয়ে যায় 2 দলের মধ্যে যুদ্ধ। 2 দলের মধ্যে যুদ্ধ হচ্ছে শত শত জিনেদের। এখানে একটা কথা বলে রাখি, ওই জিন সর্দার ও তার জিনদের থেকে জান্নাতের বাবা ও তার জিনদের শক্তি বেশি, কারণ জান্নাতের বাবা ও জিনেরা ইফরিত শ্রেণীর জিন। জান্নাতের বাবা ও জিনেরা বেশি শক্তিশালী হওয়ায় অন্য জিনদের কিছুক্ষণের মধ্যে দুর্বল হয়ে পড়লেন। ওরা দুর্বল হওয়ায় জান্নাতের বাবা ও তার সৈন্য জিনরা জয়লাভ করবে এমন একটা সময় সেখানে আসেন একজন কবিরাজ। সেই কবিরাজ এসে ধুলোই কি জানি একটা সকল জিনদের উপর ছিটিয়ে দিয়ে দেয়। কবিরাজ ওগুলো ছিটে দিয়ে অন্য জিনেদের কিছু হচ্ছিল না, কিন্তু জান্নাতের বাবা ও তাদের সৈন্য জিনদের ছটফট করতে থাকে আর দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে অন্য জিনেরা জান্নাতের বাবা ও তার সৈন্য জিনদের আঘাত করতে থাকে।
এরকম একটা অবস্থা হয়, আমি কবিরাজদের দিকে তাকাই আর তখনই কবিরাজের পেছন থেকে বেরিয়ে আসে সাবিনার বাবা করিম চাচা। করিম চাচা এসে বলে, কি ভাবছিস আমাকে থাপ্পড় দিয়ে বেঁচে যাবি? জান্নাতপুরি আমাকে থাপ্পড় দিয়েছিল, নিশাদ আমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়নি, সেই আগে আমি কবিরাজ নিয়ে এসেছি, আমি তোদের বিয়ে কোনোভাবে হতে দিব না। সাবিনার বাবার কথায় কবিরাজও ওই যে ধুলের মতো জিনিসটা ওটা আরও চিরাতে লাগলেন, আর এদিকে জান্নাতের বাবাও তার জিনেরা দুর্বল হয়ে আঘাত খেতে লাগলেন। এরকম পরিস্থিতিতে কি করব বুঝতে পারছিলাম না। তখন হঠাৎ মাথায় আসলো কবিরাজকে আগে থামাতে হবে। কবিরাজ এই ধুলো ছিটানো বন্ধ করলে জান্নাতের বাবা ও তার জিনেরা শক্তি ফিরে পাবে, এই ভেবে একটা গাছের ডাল নিয়ে পেছন দিক দিয়ে গিয়ে কবিরাজের মাথায় আঘাত করলাম। আমার আঘাতে আহত হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলেন কবিরাজ। কবিরাজ মাটিতে পড়ায় ওদিকে আবার জান্নাতের বাবা তার শূন্য জিনেরা শক্তি ফিরে পেলেন, আর মুহূর্তে অন্য জিন সর্দারও তার ছেলেকে আঘাত করতে করতে আহত করে ছেড়ে দিলেন। জান্নাতের বাবা ওর তার জিনদের আঘাত আহত হয়ে কোনোভাবে জান নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন সেই জিনেরা। ওরা পালিয়ে যাবার পর বাকি রইলেন কবিরাজ ও সাবিনার বাবা করিম চাচা। করিম চাচা ও কবিরাজের এমন কাজে জান্নাতের বাবা দুজনকে ধরে শূন্যে তুলে একটা আছাড় মারলেন। ওনারা আছাড় খেয়ে পা ভেঙে কোনোভাবে সেখান থেকে ওরাও পালিয়ে গেলেন। সবাই পালানোর পর জান্নাতের বাবা শান্তির নিঃশ্বাস ফেলে আমার মাকে বললেন, বোন এখন অনুমতি দিন, জান্নাত ও নিশাতের বিয়ের কাজ শুরু করা হোক। ওনার কথায় মা খুশি মনে অনুমতি দিলেন। মা অনুমতি দেয়ায় আবারও জান্নাত আমার বিয়ের কাজ শুরু করা হলো। এবার আর আল্লাহর রহমতে ভালোই জান্নাতপুরি ও আমার বিয়েটা হলো। বিয়ে হয় সবাই অনেক খুশি মানে সবাই মিষ্টি অন্যান্য খাবার খেলেন। খাওয়া শেষে জান্নাতের বাবা আমায় মাকে বললেন, আল্লাহর রহমতে ওদের বিয়ে তো হলো, বিয়ে হয়েছে, জান্নাত এখানে 2 দিন থাক, 2 দিন পর আমি ওদের দুজনকে জিন রাজ্যে নিয়ে যাব, সেখানে ওদের বিয়ের বড় করে অনুষ্ঠান করব, তারপর আবার ওরা এখানে চলে আসবে আর সংসার করবে। ওনার কথায় মা রাজি হলেন। তখন জান্নাতের মা বাবা আমাদের কাছে বিদায় নিয়ে চলে গেলেন। জান্নাতের মা বাবা চলে যাওয়ায় আমার ও জান্নাতপুরীর বিয়ের মধ্য দিয়ে জান্নাতপুরীর গল্পটা এখানে শেষ করলাম। আর একটা কথা, জান্নাতপুরীকে নিয়ে সামনে আরও গল্প আসবে, অপেক্ষা করুন সেই দিনের জন্য। সবার শরীরের সুস্থ কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আর এরকম ধরনের গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী গল্পে।